আজকের প্রথম কোশ্চেন আছে, দেখো বলছে একটি আয়তকার মাঠের দৈর্ঘ্য 10% বাড়ানো হলো এবং প্রস্থ 10% কমানো হলো, এর ফলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হলো আমাদের জানতে চেয়েছে। আমাদের বলছে 10% একটা বাড়ানো হলো একটা কমানো হলো। 10% মানে কত? 10% মানে আমরা জানি হচ্ছে 1/10, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য 10% বাড়ানো হলো মানে প্রথমে যদি 10 থেকে থাকে তারপরে 1 বেড়েছে, তাই তো, তার মানে 11 হয়েছে, ঠিক আছে। আর প্রস্থ 10% কমানো হলো মানে প্রথমে যদি 10 থেকে থাকে তারপরে 1 কমেছে, ঠিক আছে, মানে 9 হয়েছে। আমাদের জানতে যে ক্ষেত্রফলে কী পরিবর্তন হয়েছে। আয়তকার মাঠের ক্ষেত্রফল কী বার করে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দাও। 10 10কে 100 আর 9 11 99। তাহলে কী পরিবর্তন হচ্ছে? আগে 100 ছিল, এখন 99 হচ্ছে, মানে 1 পরিবর্তন ঘটেছে। আমাদের জানতে হচ্ছে কী পরিবর্তন হয়েছে। দেখো সব পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে এটা পার্সেন্টেজ বার করতে হবে। আমার 1% পরিবর্তন হয়েছে কতর উপরে? 100-র উপরে এক পরিবর্তন হয়েছে, মানে হচ্ছে আমার 1% পরিবর্তন হয়েছে, ঠিক আছে। সেটা বোঝাতে হয়েছে এখানে। তো কী পরিবর্তন হয়েছে? কমেছে, তাই তো। কমেছে মানে হ্রাস পেয়েছে, ঠিক আছে। তাহলে আমার হয়ে যাবে হ্রাস, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, 1% হ্রাস। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বিদায় সম্বর্ধনায় 20 জন ছাত্র উপস্থিত ছিল। বলছে প্রত্যেকের সঙ্গে করমর্দন করলো, মানে হাত মেলালো। বলছে মোট করমর্দনের সংখ্যা কত হবে তা জানতে চাইছে। তো এর জন্য আমরা একটা সূত্র ইউজ করি, সেটা হচ্ছে n ইন্টু n-1 ডিভাইড বাই 2। সূত্র ইউজ করবো, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আমাদের n মানে কত? n মানে হয়ে যাবে 20, তার মানে 20 ইন্টু n-1 মানে 20-1 মানে 19 ডিভাইড বাই 2। 2 দিয়ে কাটলে 10, 10 ইন্টু 19 মানে হচ্ছে 190 বার, ঠিক আছে। আমার অ্যান্সার হয়ে যাবে 190 বার। অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক্স এর 25% ইজিক্যাল টু ওয়াই এর 45% হলে এক্স ইস টু ওয়াই কত? ইজি কোশ্চেন আছে, তোমরা নিজে থেকে ট্রাই করো। বলছে এক্স এর 25%, ঠিক আছে, 25 মানে 100। দুটো গুণও দেখতে হবে, যেটা এক্সটাকে এইভাবে লিখি, সোজা লিখি, এক্স ইন্টু 25%, ঠিক আছে, আর ওয়াই এর 45%, ঠিক আছে। দুদিকে 100 কেটে যাচ্ছে, যদি আমরা 5 দিয়ে কাটি, 5 5 25, 5 9 45, মানে থাকছে হচ্ছে 5x ইজিক্যাল টু 9y। তাহলে এক্স বাই ওয়াই করলে আমার হচ্ছে 9/5, আর এক্স ইস টু ওয়াই তাহলে কত হচ্ছে? হয়ে যাচ্ছে 9:5। অপশান অপশান ডি হয়ে সঠিক উত্তর। বুঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ঘড়িতে 2:45 বাজে। বলছে আয়নাতে কটা বাজবে, কটা দেখাবে জানতে চেয়েছে। তাও এটা মিররের কোশ্চেন দিয়েছে, মানে 2:45 বাজে বলতে হচ্ছে, মানে মনে করো একটা ঘড়িতে আছে, এখানে 2:45 বাজে, 2:45 বাজে, ঠিক আছে। তাহলে আয়নাতে কত থাকবে সেটা জানতে চেয়েছে। দেখো এটা করা সবথেকে সোজা নিয়ম হচ্ছে, আমাদের 11:60 থেকে আমার যেটা দেবে সেটা বিয়োগ করে দেওয়া, 2:45, এটা বিয়োগ করে দাও, আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে আমার আয়নাতে সেটা দেখাবে। বিয়োগ করলে 15, এখানে 9 2 11, মানে হয়ে যাবে 9টা 15, ঠিক আছে। সেটা আমার আয়নাতে, মানে আয়নাতে দেখাবে। বোঝা গেল? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, 9:15 হয়ে যাবে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোনো পরীক্ষায় 58% ইংরাজিতে এবং 68% অঙ্কে পাশ করলো। যদি উভয় বিষয়ে 17% ফেল করে এবং উভয় বিষয়ে 215 জন পাশ করে, তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা তো জানতে চেয়েছে। দেখো এই কোশ্চেন সব থেকে সোজা হয় যদি আমরা ভেন ডায়াগ্রাম ইউজ করে করি। দেখো বলছি ইংরাজিতে পাশ করেছে কত? 58 জন, ঠিক আছে। তাহলে ইংরাজির জন্য একটা গোল করো, ঠিক আছে। ইংরাজিতে পাশ করেছে 58%, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? 100 থেকে বিয়োগ করো, তাহলে 100 থেকে যদি আমরা 58 বিয়োগ করি আমার আসবে হচ্ছে 42%, ঠিক আছে। আর কি বলছে? অঙ্কেতে পাশ করেছে 68%, অঙ্কের জন্য একটা গোল করো, এটা মাঝখানে রাখো। অঙ্কে তাহলে ম্যাথে ফেল করেছে কত? আর 100 থেকে 68 বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে 32%, ঠিক আছে।
আর বলছে এই উভয় বিষয়ে ফেল করেছে 17%, তাহলে মাঝখানে 17% রেখে দাও, ঠিক আছে। এবার দেখো এই পুরোটা 42%, এই পুরোটা 42%, তার মধ্যে 17 ঢুকে আছে, তাহলে এটুকু পোর্শন কত? 17 থেকে 42 বিয়োগ করে দাও, 17 থেকে 42 বিয়োগ করি আমার কত আসবে? আসবে 25, তাহলে এই মাঝখানটা হচ্ছে 25%, ঠিক আছে। ঠিক একইভাবে এখানের মধ্যে 17 ঢুকে আছে, ঠিক আছে, তাহলে মধ্যে 17 ঢুকে থাকে, তাই 32 থেকে 17 বিয়োগ করে দাও, 32 থেকে 17 বিয়োগ করলে আমার থাকে 15, তাহলে এই পোর্শনটা হচ্ছে 15%। তাহলে এখান থেকে আমরা মোট ফেল পেয়ে যাব, টোটাল ফেল করেছে কত, ঠিক আছে, 25 যোগ 17 যোগ 15, এই হিসাবে টোটাল ফেলটা, ঠিক আছে। তাহলে কী হচ্ছে 25 আর 15 40 আর 17 57%, ঠিক আছে। এই হচ্ছে টোটাল ফেল পার্সেন্ট, ঠিক আছে। আমাকে বলেছে উভয় বিষয়ে পাস করেছে 215 জন, তাহলে 100% লোকের মধ্যে 7 মধ্যে 57% টোটাল ফেল, তাহলে উভয় বিষয়ে পাস পাস কত, ঠিক আছে। উভয় বিষয়ে পাস এটা বিয়োগ করলে হচ্ছে 3 1 মানে 43%, ঠিক আছে। এই 43% সমান সমান বলে 215 জন, ঠিক আছে, 215 জন। আমাকে জানতে চাইছে তাহলে মোট পরীক্ষার্থী কত, মানে আমাকে 100%-এর মান বের করতে দিয়েছে, ঠিক আছে। তাহলে 215 ডিভাইড বাই 43 ইন্টু 100, ঠিক আছে। যদি আমরা এটাকে 5 দিয়ে দিই, দেখো পুরোপুরি 5 দিয়ে কাটলে 3 5 15, আর দেখে 1 4 5 20 আর 21, মানে 5 দিয়ে পুরো কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে হচ্ছে 5 100 500, তাহলে মোট পরীক্ষার্থী কত? মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 500, অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 8√6 মিটার হলে বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গমিটার জানতে গেছে। তো যখন কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে তখন ক্ষেত্রফল কী বার করে বর্গক্ষেত্রের? দেখো ক্ষেত্রফল সমান সমান আমরা জানি হচ্ছে হাফ ইন্টু কর্ণের স্কোয়ার, ঠিক আছে। সূত্রের মান বোঝাও, হাফ ইন্টু কর্ণের স্কোয়ার কত আছে 8√6 তার স্কোয়ার, তাহলে আমার থাকবে হচ্ছে হাফ ইন্টু 8 64 আর স্কোয়ার উঠে যাবে মানে ইন্টু 6 হয়ে যাবে, ঠিক আছে। এবার কাটো, 2 দিয়ে কাটলে 3, ঠিক আছে, 3 4 12, 2 থেকে 1, 3 4 19, মানে হয়ে যাবে 192 বর্গ মিটার ক্ষেত্রফল, ঠিক আছে। অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ ও বি নল দুটি যথাক্রমে একটি খালি চৌবাচ্চাকে 3 ঘন্টা ও 4 ঘন্টায় পূর্ণ করতে পারে, কিন্তু সি নলটি পূর্ণ চৌবাচ্চাটিকে 2 ঘন্টায় খালি করে। সকাল 6টায় খালি চৌবাচ্চাটির 3টি নল একসাথে খুলে দেওয়া হলে চৌবাচ্চাটি পূর্ণ হতে ঠিক কত মানে কটার সময় পূর্ণ হবে সেটা আমি জানতে চেয়েছি। দেখো আমাদের বলছে এ নলটা ভরতে নেয় 3 ঘন্টা, বি নলটা ভরতে নেয় 4 ঘন্টা, আর সি নলটা খালি করতে নেয় কত 2 ঘন্টা। তিনটে লসাগু করো, তাহলে আমাদের মোট ট্যাঙ্ক চৌবাচ্চাটা কত অংশ বেরিয়ে যাবে, তাহলে 3 4 আর 2 লসাগু করলে আমার বেড়ে যাচ্ছে 12 অংশ, ঠিক আছে। মোট চৌবাচ্চা হচ্ছে 12 অংশ। এদের এফিসিয়েন্সি বার করো ভাগ করে, 3 4 12, 3 4 12, 6 মানে 6 2 12, ঠিক আছে। তাহলে যদি তিনটে একসঙ্গে খুলে দেয় মানে এ বি প্লাস বি, আর যেহেতু সি নলটা খালি করে সুতরাং মাইনাস সি হবে, ঠিক আছে। তিনটে নল একসঙ্গে করলে তারা 1 ঘন্টা কত কাজ করে, এ করে 4 অংশ, বি করে 3 অংশ, সি খালি করে হচ্ছে 6 অংশ, ঠিক আছে। তাহলে 1 ঘন্টা তারা কত কাজ করছে, 3 আর 4 7 মাইনাস 1, মানে 1 ঘন্টায় তারা 1 অংশ ভর্তি করছে, ঠিক আছে, প্লাস 1 আসছে, ঠিক আছে। মানে 1 ঘন্টায় এই তিনজনে মিলে 1 অংশ মাত্র ভর্তি করছে। আমাদের কোশ্চেনে বলেছে যদি সকাল 6টায় চৌবাচ্চার 3 নল খুলে দেওয়া হয়, সকাল 6টায় যদি খুলে দেওয়া হয়, সকাল 6টা, ঠিক আছে, এম, তার কতক্ষণ লাগবে, আমার মোট চৌবাচ্চাটা 12 অংশ, ঠিক আছে, আর তারা 1 ঘন্টায় 1 অংশ ভরে, তাহলে মোট নিশ্চয়ই 12 ঘন্টা টাইম লাগবে, ঠিক আছে, পুরোটা ভরতে। তাহলে আমরা জানতে চাইছি কটার সময় ভরবে, তাহলে 6টার সঙ্গে যদি 12 ঘন্টা যোগ করা হয় তাহলে কী হয়, আমার সন্ধ্যে 6টা হয়ে যায়, ঠিক আছে, 6 PM হয়ে যায়। বোঝা গেল? তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে সন্ধ্যে 6টা, অপশান বি। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 3 লিটার জল ধরে এমন বালতি দিয়ে একটি চৌবাচ্চা ভর্তি করতে
যতবার জল ঢালতে হয় 4 লিটার জল ধরে এমন বালতি দিয়ে ভর্তি, মানে সেই চৌবাচ্চা ভর্তি করতে তার চেয়ে 4 বার কম জল ঢালতে হয়। বলছে চৌবাচ্চায় কত লিটার জল ধরে আমি জানতে চাইছে। দেখো বেসিক্যালি বলছে 3 লিটার জল ধরে আর একটা আছে 4 লিটার জল ধরে, কিন্তু যদি 4 লিটার জল ধরে সেই বাচ্চাটা ভরা হয় তাহলে এর থেকে 4 বার কম ভরতে হয়। মানে আমার সোজাসুজি কথা হচ্ছে এটা মাইনাস এটা সমান সমান এই 4। ঠিক আছে, বুঝতে পারলে? আমাকে বারে বার করতে হবে। আমরা যদি ধরি মোট চৌবাচ্চায় জল ধরে x লিটার, ঠিক আছে, যদি 3 লিটার করে ভরা হয় এটা নিশ্চয়ই ভাগ করলে 12 বেরাবে, মানে চৌবাচ্চাটা মনে করো যদি 12 লিটারে হয়, যদি 3 লিটার বালতিতে যদি আমরা জল ঢালি তাহলে 3 4 12, মানে 4 বার। ঠিক আছে, সেটা আমরা এখানে বোঝালাম, এটুকু বুঝতে পারলে? দেখো এবার এটা মুছে দিই। এটা হচ্ছে 3 লিটার জল জল সেটা 3 লিটার জল ধরে সেটা দিয়ে বিয়োগ 4 লিটার জল ধরে একটা আছে, মানে টোটাল জল ডিভাইড বাই 4 লিটার, তাহলে দুটোই বারে বারে বেরিয়ে গেল। এই দুটো বার সমান সমান বলছে এটা মাইনাস এটা সমান সমান 4 বার কম লাগছে। বোঝা গেল? এখান থেকে এক্স এর মান বার করলেই আমার কত লিটার জল ধরে বেরিয়ে যাবে। করো এটা, 3 4 12, তাহলে 4x মাইনাস 3x ইজিক্যাল টু 12। তাহলে এখান থেকে এক্স থাকছে, এক্স সমান সমান 12 ইন্টু 4 48। তাহলে হয়ে যাবে চৌবাচ্চাটিতে কত লিটার জল ধরে? 48 লিটার জল ধরে। অপশান সি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি এ সমান সমান ভাগ, বি সমান সমান যোগ, সি সমান সমান বিয়োগ এবং ডি সমান সমান গুণ, এটা গুণ, ঠিক আছে, গুণ হয় তবে 24a 6d 4b 9c 8 ইজিক্যাল টু কত জানতে গেছে। তো এটা আমরা বসিয়ে নিই। 24 এ দেওয়া আছে, এ মানে হচ্ছে ভাগ, তারপর আছে 6 ডি দেওয়া আছে, ডি মানে হচ্ছে গুণ, ঠিক আছে, তারপরে 4b মানে দেওয়া আছে যোগ, আর 9c মানে দেওয়া আছে বিয়োগ, আর হচ্ছে 8 লাস্টে। ঠিক আছে, দেখো বদমাশ উল যদি আমরা জানি ভাগের গায়ে করতে হয়, তাই ভাগের গায়ে করো। 4 6 24, 4 ইন্টু 4, সরি প্লাস হবে, প্লাস 9 মাইনাস 8, তারপরে গুণের কাজ, 4 4 16 প্লাস 9 মাইনাস 8, 9 16 25, 25 মাইনাস 8 করলে আমরা জানি হচ্ছে 17। তাহলে আমার অ্যান্সার কী হচ্ছে? 17 অ্যান্সার হয়ে যাচ্ছে। অপশান বি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যার মধ্যে প্রথম দুটি অনুপাত 8:9 এবং শেষ দুটি অনুপাত 3:4। বলছে তৃতীয় সংখ্যাটি 36 হলে প্রথম দুটির যোগফল কত মানে জানতে গেছে। দেখো আমরা ধরলাম 3টি ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে এ, একটা বি, একটা সি। প্রথম দুটি অনুপাত 8:9, ঠিক আছে, শেষ দুটি অনুপাত 3:4, অর্থাৎ 3:4। তাই অনুপাতটা সাজিয়ে নাও, আমরা জানি পাশেরগুলো বসিয়ে যায়, তাহলে এখানে 9 হয়ে যাবে, এর পাশে 3 আছে মানে এখানে 3 হয়ে যাবে। গুণ করে দাও, 3 8 24, 3 9 27 আর 4 9 36। ঠিক আছে, কত যাবে? যদি আমরা এটাকে 24, সরি আমি ভুল লিখে চলি, 24 হবে। যদি আমরা 3 দিয়ে করি, ভাগ দিই, 3 8 24, 3 9 27, 3 12 36। ঠিক আছে, এবার দেখো আমাদের বলেছে তৃতীয় সংখ্যাটি 36 আর অনুপাতের তৃতীয় সংখ্যা কত? অনুপাতের তৃতীয় সংখ্যা হচ্ছে 12, তাহলে এই 12 মানে 36। ঠিক আছে, 1 মানে তাহলে হয়ে যাবে 3 12 36 মানে 3। আমাকে জানতে গেছে প্রথম দুটি সংখ্যার যোগফল। প্রথম দুটি সংখ্যার অনুপাত কত? 8 আর 9, 8 আর 9 হচ্ছে 17। 1 মানে আমার 13, 1 মানে 3 পেয়েছি, 1 মানে 1 ইজিক্যাল টু 3 হলে 17 মানে কত? 3 17 51। ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার 3 17 51। অপশান কোথায় আছে? বিতে আছে। অপশান বিতে আছে 51, অপশান বি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 5 বন্ধুর মধ্যে কুমার বিশুর চেয়ে বড়। আচ্ছা, কুমার বিশুর চেয়ে বড় মানে কি? কুমার গ্রেটার দ্যান বিশু। ঠিক আছে, আর বলছে বিশু অশোকের চেয়ে ছোট, মানে কি অশোকও হচ্ছে বিশুর চাইতে বড়, মানে অশোক গ্রেটার দ্যান বিশু। ঠিক আছে, বলছে হর্ষ অনিলের চেয়ে বড় কিন্তু বিশুর চেয়ে ছোট। আচ্ছা, হর্ষ অনিলের চেয়ে বড় আছে, অনিলকে ওখানে এ এন দিই, আগেবার
অশোককে দিয়েছিলাম, কিন্তু বলছে বিশুর চেয়ে ছোটো, মানে বিশু ছোটো মানে হার্ষের থেকে বিশু বড়, ঠিক আছে। তারপরে বলছে অশোক কুমারের চেয়ে ছোট। এই অশোক কুমারের চেয়ে ছোট মানে সব থেকে বড় আমরা বুঝতে পারলাম এখানে হচ্ছে কুমার, কুমার সবচেয়ে বড়, তারপরে কি, তারপরে এই অশোক, তারপরে চলে আসছে বিশু, ঠিক আছে। তাহলে আমরা জানতে চাই যে সবচেয়ে ছোটোকে, সবচেয়ে ছোটো হয়ে যাচ্ছে এই অনিল, ঠিক আছে। এটা হয়েছে সবচেয়ে ছোটো, অপশান ডিতে আছে অনিল, অপশান ডি হয়েছে সঠিক উত্তর, বোঝা গেল, সবচেয়ে ছোটো হচ্ছে অনিল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বার্ষিক বেতনের ৮,০০০ টাকা কর ছাড় দেওয়া হয় এবং তারপর 1% হারে কর ধার্য করা হয়। একজন চাকুরিজীবী বছরে 160 টাকা কর দিলে তার মাসিক বেতন আমাদের জানতে চেয়েছে। দেখো আমরা ধরে নিলাম তার বার্ষিক বেতন, তোমরা ধরে নিতে হবে বার্ষিক বেতন মনে করো X টাকা, ঠিক আছে। সেখান থেকে কর ছাড় পাচ্ছে ৮,০০০ টাকা, মাইনাস ৮,০০০ টাকা, ঠিক আছে। এই ছাড় দেওয়ার পরে বলছে তার উপরে তারপর 1% হারে কর ধার্য করা হয়, মানে ইন্টু 1%। এই কর সমান সমান বলছে সে বছরে 160 টাকা ছাড় কর দেয়, মানে এটা সমান সমান হচ্ছে 160 টাকা। তাহলে এখান থেকে আমরা তার বার্ষিক বেতন বার করে দিই, এক্স এর মান বার করে নিই, তাহলে আমাদের বেরিয়ে যাবে। দেখো এখান থেকে এক্স মাইনাস 8,000 বসে থাকছে 160, আর এটা 1% এভাবে চলে গেলে 1/, এখানে 100 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে এক্স মাইনাস 8,000 সমান সমান হয়ে যাচ্ছে 16 সঙ্গে দুটো শূন্য যোগ হয়ে যাচ্ছে সাথে সঙ্গে, মানে 16,000। তাহলে এক্স ইজিক্যাল টু 8,000টা উপরে চলে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 16 আর 8 হয়ে যাবে 24,000 টাকা। তাহলে তার বার্ষিক বেতন 24,000 টাকা, ঠিক আছে। আমরা জানতে চাই তার মাসিক বেতন কত, তো 12 দিয়ে ভাগ করে দাও, 24কে যদি 12 দিয়ে আমরা ভাগ করি আমার আসবে হচ্ছে 2,000 টাকা, বোঝা গেল। তাহলে তার মাসিক বেতন কত যাচ্ছে 2,000 টাকা, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। তার মাসিক বেতন হচ্ছে 2,000 টাকা। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 31 দিনের কোনো মাসের শেষের দিন ছিল হচ্ছে শনিবার। বলছে নিচে কোন বারটি 5 বার এসেছে সেই মাসে জানতে চেয়েছে। দেখো মাসের শেষ দিন 31 তারিখ ছিল শনিবার, তাহলে সেই মাসে 5 বার কোন দিন এসছে, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার না রবিবার। তো এক্ষেত্রে কী করতে হয়, যে বারটা বলে দেয় তার কাছের বারটা সবসময় দেখতে হয়, মানে তার কাছের বারটা, আগের বারটা দেখো, শনিবার আগে শুক্রবার হয়, ঠিক আছে। তার আগে কী আছে, তার আগে বৃহস্পতিবার আছে, তাই শুক্রবার এখানে, তাহলে বৃহস্পতিবারটা আমরা আগে দেখি। তো যদি শনিবার ধরি 31 তারিখ, তার আগের বার কী ছিল, তার আগের বার ছিল শুক্রবার, তার আগের বার ছিল বৃহস্পতিবার, মানে দুদিন আগে, মানে 31 থেকে 2 বিয়োগ করো, তাহলে হয়ে যাবে আমার 29 তারিখ, ঠিক আছে। 29 তারিখ একটা বৃহস্পতিবার ছিল, ঠিক আছে, বৃহস্পতিবার, আর 7 দিন কমাও, 7 দিন কমালে হচ্ছে 22 থেকে একটা বৃহস্পতিবার, আরও 7 দিন কমাও, 15 তারিখ একটা বৃহস্পতিবার, আরও 7 দিন কমাও, 8 তারিখ একটা বৃহস্পতিবার, আরও 7 দিন কমাও, 1 তারিখ একটা বৃহস্পতিবার, তাহলে দেখো 5 দিন আমরা পেয়ে যাচ্ছি, 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ঠিক আছে, বৃহস্পতিবার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ওই মাসে 5 বার এসেছে বৃহস্পতিবার, ঠিক আছে, অপশান সি হয়েছে সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, অর্ধেক জলপূর্ণ একটি বালতির ওজন 8 কিগ্রা। বলছি যখন 1/5 জলপূর্ণ থাকে তখন বালতিটির ওজন হয় 5 কিগ্রা। বলছে জলপূর্ণ বালতির ওজন কত হবে জানতে চেয়েছে। দেখো যখন অর্ধেক ভর্তি থাকে মানে কি, হাফ ওয়াটার প্লাস বালতি, ঠিক আছে, তার ওজন 8 কেজি। যখন 1/5 জলপূর্ণ থাকে মানে 1/5 জল প্লাস বালতি, তখন হয় কত, 5 কিলোগ্রাম, ঠিক আছে। এবার একে বিয়োগ করো, সবগুলো বিয়োগ করে দাও, তাহলে বালতি বালতি কেটে যাচ্ছে, তাহলে 1/2 মাইনাস 1/5 করো, তারপর থাকবে হচ্ছে 5 2 10 লসাগু, তাহলে হচ্ছে 5 মাইনাস 2 মানে 3/10 থাকবে এখানে, ঠিক আছে। 3/10 ডাব্লু ইজিক্যাল টু 8 থেকে 5 বিয়োগ করলে 3 থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো 3 3 ওপরে 3 3 কেটে যাচ্ছে, তাহলে ডাব্লু ইজিক্যাল টু 10টা উপরে চলে যাবে, হয়ে যাবে ডাব্লু ইজিক্যাল টু 10, বুঝতে পারলে, মানে জলের ওজন পেলাম 10 কিলোগ্রাম। আমরা জানতে চাইছি জল পূর্ণ বালতির ওজন, মানে বালতির ওজন আমরা বার করতে হবে। তাহলে এখানে ডাব্লু ইজিক্যাল টু 10 বসিয়ে দাও, তাহলে কত হচ্ছে 2 থেকে কাটলে 5, ঠিক আছে। তাহলে বালতি ইজিক্যাল টু আমার পড়ে থাকছে 5 থেকে 5 গেলে বিয়োগ হয়ে যাবে, 8 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাবে 3, বুঝতে পারলাম। তাহলে দেখো জলের ওজন 10 কিলোগ্রাম আর বালতির ওজন 3 কিলোগ্রাম। আমাকে জানতে চাই জল পূর্ণ বালতির ওজন, মানে জল
প্লাস বালতি, তাহলে হয়ে যাবে 10 প্লাস 3 মানে 13 কিগ্রা, ঠিক আছে, কেজি। বোঝা গেল? অপশান কোথায় আছে? অপশান এতে আছে 13 কেজি। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, সমহারে 300 টাকার 4 বছরের সরল সুদ এবং 600 টাকার 3 বছরের সরল সুদ একত্রে 150 টাকা হলে সুদের হার কত হয় জানতে গেছে। তো সোজা কোশ্চেন আছে, পিটিআর বাই 100 করে দাও। পি হচ্ছে 300, আর হচ্ছে 4 বছর, সরি আর হচ্ছে 4 বছর না, আর হচ্ছে পার্সেন্টেজ, আর টি হচ্ছে 4 বছর, ডিভাইড বাই 100, এই একটা গেল, প্লাস 600 টাকা ইন্টু আর ইন্টু 3 বছর, 3 বছর বলেছে পরেরটা, ডিভাইড বাই 100, এই দুটো মিলে কত? 150 টাকা। ঠিক আছে, সমাধান করো। 100 থেকে কাটলে 3 থাকছে এখানে, 100 থেকে কাটলে 6 থাকছে, তাহলে 3 এ 4 12 আর প্লাস 3 6 18 আর ইজিক্যাল টু 150, 12 আর 18 যোগ করলে 30 আর ইজিক্যাল টু 150, তাহলে আর ইজিক্যাল টু কত? 30 দিয়ে দাও, 3 5 15, মানে আর ইজিক্যাল টু আমার দাঁড়াচ্ছে হচ্ছে 5%। বুঝে গেলাম? তাহলে সুদের হার কত? 5%। অপশান বিতে আছে 5%, অপশান বি হয়েছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, চালের বিভিন্ন পরিমাণ ও তাদের মূল্য সমানুপাতি। বলছে এই অবস্থায় 7 কেজি চালের দাম 29 টাকা 40 পয়সা হলে বলছে 9 কেজি চালের দাম কত। তো ইজি কোশ্চেন আছে, 7 কেজি চালের দাম যদি 9 টাকা 40 পয়সা হয়, তাহলে 1 কেজি চালের দাম কত? ডিভাইড বাই 7, আর 9 কেজি চালের দাম কত? ইন্টু 9। ঠিক আছে, পয়েন্ট তোলো, দুটো শূন্য বসাও, একটা শূন্য কাটা একটা শূন্য কাটা, 7 দিয়ে কাটলে 4 7 28, 1 14, 7 দুগুণে 14, 9 ইন্টু 42 করলে 9 দুগুণে 18, 8 হাই থেকে 1, 4 নং 36 এর আগে 37, ডিভাইড বাই এখানে 10 আছে, ডিভাইড বাই 10 করে দাও, তাহলে হয়ে যাবে 37.8, মানে 37 টাকা 80 পয়সা। ঠিক আছে, এত টাকা। অপশান কোথায় আছে? অপশান সিতে আছে, অপশান সি হয়েছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ভদ্রলোক ও তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত 4:3 এবং 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:7। যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 5:3 থাকে, তবে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল আমাদের জানতে বলেছে। দেখো, প্রেজেন্টে স্বামী আর স্ত্রীর বয়সের অনুপাত 4:3, 4 বছর পর কত হবে? 4 বছর পর হবে 9:7। এর মধ্যে করতে হবে রেশিওটাকে ব্যালেন্স করতে হবে। প্রথমে 4 আর 3-এর মধ্যে পার্থক্য 1, 9 আর 7-এর মধ্যে পার্থক্য 2, তার মানে 2 দিয়ে ওপরটাকে গুণ করতে হবে, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, রেশিও ব্যালেন্স হয়ে যাবে। তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, আর এটা যা ছিল তাই থেকে যাবে 9:7। তাহলে কত বাড়ছে দেখো, 8 থেকে 9 1 বাড়ছে, 6 থেকে 7 আছে 1 বাড়ছে। ঠিক আছে, এই 1 বাড়ছে মানে কত? প্রেজেন্ট থেকে 4 বছর হচ্ছে প্লাস বাড়ছে, মানে এই 1 অনুপাত সমান সমান আমরা 4 বছর বলতে পারি। ঠিক আছে, এবার তো আমাদের বলেছে যখন বিয়ে হয়েছে তখন অনুপাত ছিল 5:3, 5:3। ঠিক আছে, আর প্রেজেন্টের অনুপাত আমরা কত পেয়েছি এখানে? 8:6, 8:6। ঠিক আছে, তো এদের গ্যাপ ঠিক আছে, 6 আর 2 8, 2 গ্যাপ, 5 আর 3 আর 2 5, মানে 2 গ্যাপ, তাহলে এদের গ্যাপ ঠিক আছে, তাহলে আমাদের ব্যালেন্স করতে হলো না। এবার তো এখান থেকে কত বাড়ছে, 8 থেকে 5 হচ্ছে, বা 5 থেকে 8 হচ্ছে, যা যা মনে করো, 3 থেকে 6 হচ্ছে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, দুই দিকে 3 করে বাড়ছে। ঠিক আছে, 5 থেকে 8 হয়েছে, আর 3 থেকে আর 6 হয়েছে। আর আমরা জানতে গেছি কত বছর আগে তাদের বিয়ে হয়েছে। ঠিক আছে, তাহলে আগে বিয়ে হয়েছে মানে আমরা এখানে পেলাম 3, অনুপাতে 3 পেলাম, আর আগে আমরা অনুপাত 1:4 পেয়েছিলাম। তাহলে 1 মানে 4 হলে 3 মানে কত হয়ে যাবে? 3 মানে হয়ে যাবে 12 বছর। বুঝতে পারলে? তাহলে তাদের 12 বছর আগে বিয়ে হয়েছিল। ঠিক আছে, এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার, 12 বছর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 25 টাকার 0.5 অংশকে 30 টাকার শতকরা অংশে প্রকাশ করো।
25 টাকার 0.5 অংশ মানে 25 ইন্টু 0.5, তাহলে কত হবে? 25-এর হাফ হচ্ছে 12.5। ঠিক আছে, বলছে 30 টাকার শতকরা অংশে প্রকাশ করতে, 30 টাকা শতকরা অংশে প্রকাশ করতে মানে ডিভাইড বাই 30, আর যেহেতু শতকরা অংশে প্রকাশ করতে হবে ইন্টু 100। ঠিক আছে, পয়েন্ট তোলো, নিচে একটা শূন্য হবে, তাহলে একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, 125 বাই 3 থাকছে, আমরা ভাঙাই, 3 এ 4 12, 3 একে 3, 2 বাই 3 মানে 41.23%। অপশান ডিতে আছে 41.23%, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ভাগ অঙ্কে ভাগফল এবং ভাগশেষ যথাক্রমে এক্স ও ওয়াই, যদি ভাজক এক্স প্লাস ওয়াই এর থেকে 7 বেশি হয় তবে ভাজ্য কত? দেখো আমাদের কি বলছে, ভাগ অঙ্কে ভাগফল আর ভাগশেষ এক্স ওয়াই, মানে ভাগফল এক্স আর ভাগশেষ ওয়াই। আমাদের বলছে যদি ভাজক এক্স প্লাস ওয়াই থেকে 7 বেশি হয়, মানে এক্স প্লাস ওয়াই তার থেকেও 7 বেশি, মানে +7। ঠিক আছে, ভাজক, তাহলে আমাদের ভাজ্য সমান সমান কত জানতে চেয়েছে। তো আমরা জানি হচ্ছে ভাজ্য সমান সমান কি, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজক এক্স প্লাস ওয়াই প্লাস 7 গুণ ভাগফল মানে হচ্ছে এক্স যোগ ভাগশেষ মানে ওয়াই। ঠিক আছে, সমাধান করো, এক্স দিয়ে গুণ করো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 7x প্লাস ওয়াই পরে থাকছে। ঠিক আছে, তো এটাই আমাদের হচ্ছে ভাজ্য। ঠিক আছে, কোন অপশান আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 7x প্লাস ওয়াই হবে, তো এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এক্স স্কোয়ার প্লাস 7x, এক্স স্কোয়ার প্লাস 7x, এক্স ওয়াই ওয়াই, তাহলে অপশান বি হয়েছে সঠিক উত্তর। বুঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি গাড়ি প্রতি টি সেকেন্ডে 5 মিটার যায়, বলছে কিমি পার ঘন্টা এককে গাড়ির গতিবেগ কত জানতে চেয়েছে। দেখো আমাদের স্পিড জানতে চেয়েছে, তাহলে আমরা স্পিড অনুযায়ী জানি হচ্ছে ডিস্টেন্স বাই কি টাইম। ঠিক আছে, ডিস্টেন্স কত 5 মিটার, প্রতি 5 মিটার যাচ্ছে, টাইম কত প্রতি টি সেকেন্ডে, মানে টাইম হচ্ছে টি। ঠিক আছে, এটা কী দেওয়ালো, এটা মিটার পার সেকেন্ড দেওয়ালো, মিটার পার সেকেন্ড। আমাদের বলছে কিমি পার ঘন্টা পরিণত করতে, তাহলে মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা পরিণত করলে কী করতে হয়, ইন্টু 18/5 দিয়ে গুণ করতে হয়। ঠিক আছে, তাহলে 5 5 কেটে যাচ্ছে, আমার থাকছে হচ্ছে ওপরে 18 থাকছে আর নিচে থাকছে টি, এটা হচ্ছে কিমি পার আওয়ার। দেখো 18/টি কোথায় আছে, অপশান এতে আছে 18/টি, অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল?